আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি। অর্থাৎ আয়ুষ্মান ভারত নয়, স্বাস্থ্যসাথী, কিষাণ সম্মান নিধি নয়, শস্য বীমা, অন্নপূর্ণা ভান্ডার নয়, লক্ষ্মীর ভান্ডার, যুব শক্তি নয়, যুবসাথী। তাই তো শুভেন্দুবাবু? আর যদি তাই হয় আপনার কথা মতো, তাহলে তো প্রমাণিত হচ্ছে আয়ুষ্মান ভারতের থেকে স্বাস্থ্যসাথী ভালো, কিষাণ সম্মান নিধির থেকে শস্য বীমা ভালো, বেটি পড়াও বেটি বাঁচাও থেকে কন্যাশ্রী ভালো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পগুলো পশ্চিমবাংলায় লাগু না করে তার মস্তিষ্ক প্রসূত যে সমস্ত প্রকল্পগুলো পশ্চিমবাংলার জনকল্যাণে তিনি এই পশ্চিমবাংলায় চালু করেছিলেন, তা কোনো মতে সেদিন তার ভুল সিদ্ধান্ত ছিল না। কারণ যদি তা না হতো, তাহলে তো আপনারা সরকারে এসে প্রথমে সেই প্রকল্পগুলো বন্ধ করে দিতেন, বন্ধ করে দিয়ে আপনাদের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো চালু করার কথা বলতেন। কিন্তু তা না করে আজকের আপনাদের সরকারের প্রথম দিনে আপনারা যে ঘোষণাটা করলেন, অর্থাৎ বিগত সরকারের কোনো জনকল্যাণমুখী প্রকল্প বন্ধ হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের কিছু প্রকল্প যুক্ত হবে। আর তা থেকে তো দুটো জিনিস একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। এক, যদি সত্যি আপনাদের এই ঘোষণা মতো আগামী দিনে বিগত সরকারের কোনো প্রকল্প বন্ধ না হয়, তাহলে তো এটা প্রমাণিত হচ্ছে বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার চলাকালীন এই যে সমস্ত প্রকল্পগুলো চালু করেছিল, তা প্রকৃত অর্থে জনকল্যাণ এবং পশ্চিমবঙ্গবাসীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে তা চালু করে গিয়েছিল। আর দুই, সেদিন আপনারা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই একের পর এক প্রকল্পগুলো চালু করছিলেন, তখন বিধানসভার বাইরে ও ভিতরে তীব্র বিরোধিতা করে আসলে আপনারা সেদিন আপনাদের ঘিন্ন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য পশ্চিমবঙ্গবাসী ও পশ্চিমবাংলার জনকল্যাণে বাধা দিতে চেয়েছিলেন। এবং আপনি আজকে চাকরির ক্ষেত্রে বয়সের সীমা 5 বছর বাড়িয়ে দিলেন। হ্যাঁ, সেটা একদিকে যেমন খুব ভালো হয়েছে, তেমন অন্যদিকে বিরাট খারাপ হয়েছে। কারণ একদিকে তা যেমন বঞ্চিতদের সুযোগ দেবে, তা অন্যদিকে আবার আগামী প্রজন্ম বা নেক্সট জেনারেশনকে বিরাট কম্পিটিশনের মুখে ফেলে দেবে। হ্যাঁ, যদিও তা আপনার মাথায় ঢুকবে না, পারলে একবার এই সুব্রত গুপ্তকে জিজ্ঞাসা করবেন, ওই জাসুস আপনাকে ঠিক বুঝিয়ে দিতে পারবে। আর এই বয়স সীমা বাড়িয়ে দেওয়া নিয়ে যে সমস্ত চাকরি প্রার্থী বা চাকরি কামীরা বেশি লম্পঝম্প করছেন, তাদের উদ্দেশ্যে বলি, বেশি লাফালাফি করবেন না। এই একই রকম কথা বিহারের নির্বাচনের আগে মোদিজি বলেছিলেন। আর যে বিহারে বর্তমানে সেই চাকরির দাবিতে আন্দোলনে নামা পথে নামা ছাত্রছাত্রীদের বিহার পুলিশ ডবল ইঞ্জিন ধোলাই দিয়ে জেলে পুরছে। बिहार के बेटे बेटी को यहीं पर रोजगार मिले, इसी सोच के साथ हम काम कर रहे हैं। तो देखिए कैसे पटना में छात्र बैठे हुए थे, छात्र कह रहे हैं कि वो प्रदर्शन कर रहे थे और अचानक से पुलिस ने उन पर लाठीचार्ज करना शुरू कर दिया। जो महिला छात्र हैं उन पर भी लाठीचार्ज हुआ है, मतलब छात्रों के साथ साथ छात्राओं को भी पीटा गया है। छात्रों के साथ अन्याय है। हम लोग वैकेंसी की मांग कर रहे हैं और जेल भेजा रहा है, नौकरी मांगी जा रही है। জানি আপনারা বলবেন এখানে ওসব কিছু হবে না, এখানে তো অমিত শাহ 1 কোটি চাকরির গ্যারান্টি দিয়ে গেছেন, তাহলে ডিআর আর কি বলবো। তবে কেবলমাত্র আপনাদের জ্ঞাতার্থে এইটুকু বলে রাখি, যে রাজনৈতিক দল তার ঘুষখোর নেতাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে দিতে পারে, যে রাজনৈতিক দল অফিসের টেবিলে শারীরিক শিক্ষার ক্লাস নেওয়া নেতাকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিতে পারে, যে রাজনৈতিক দল ধর্ষকদের বেল আর সোনাম ওয়াংচুকের মতো সায়েন্টিস্টকে জেলে ভরতে পারে, যে রাজনৈতিক দল নির্বাচনের আগে চাকরির প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের পরে সেই ছাত্রছাত্রীরা চাকরি চাইতে গেলে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দিতে পারে, সেই রাজনৈতিক দলই তো এই পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছে। সুতরাং ওয়েট অ্যান্ড সি, ধীরে ধীরে ক্রোনোলজি প্রকাশ পাবে। पेट्रोल डीजल इतना ज्यादा महंगा हो गया है, पहले से कई गुना ज्यादा कीमतें बढ़ गई है। तो हम सबका दायित्व है कि पेट्रोल डीजल की खरीद पर जो विदेशी मुद्रा खर्च होती है, पेट्रोल डीजल बचाकर हमें वो मुद्रा भी बचानी है। वर्क फ्रॉम होम, ऑनलाइन कॉन्फ्रेंसेस, वर्चुअल मीटिंग्स, इनको हमें फिर से प्राथमिकता देनी है। हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे।
বাহ মোদিজি সাবাস, এই না হলে আজকে দিনের সরকার। আচ্ছা মোদিজি, আমার একটা প্রশ্নের উত্তর দেবেন। আপনি বলছেন যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে ডামাডোল দেখা দিয়েছে, তাই দেশের আম পাবলিক বা আম জনগণ, কারণ আপনি তো দেশের ধনী ব্যক্তিদের উদ্দেশ্যে ভাষণ দেন না, কারণ 1 টাকার বিনিময়ে 1000 একর জমি ধরিয়ে দেন বা কারো 300 কোটি লোন মুকুব করে দেন। তো সেই জায়গা থেকে এই যে দেশের আম পাবলিক মধ্যবিত্ত জনগণের উদ্দেশ্যে আপনি আজকের ভাষণ দিচ্ছেন, সোনা কেনা যাবে না, বেশি গাড়ি চড়া যাবে না, বাড়িতে বসে অফিস করতে হবে, বিদেশে বেড়াতে যাওয়া যাবে না, পার্সেল পাঠানো যাবে না, তো আমরা না হয় সেগুলো মেনে নিলাম। আম পাবলিক তো আমরা না হয় সেগুলো মেনে নিলাম, সেগুলো করলাম না। কিন্তু আপনি বা আপনার সরকার কি ব্যবস্থা নিয়েছেন এই পরিস্থিতিতে দেশের জনগণের জন্য, দেশের হিতে আপনি বা আপনার সরকার কি ব্যবস্থা নিয়েছেন? নাকি সবটাই ওই জনগণের ওপর ছেড়ে দিচ্ছেন? আর এদিকে আপনার দলের মন্ত্রীরা 40টা গাড়ির কনভয় নিয়ে ঘুরে বেড়াবে, আপনার দলের নেতারা কুকুর বাঁধার চেনের মতো মোটা মোটা প্রতি মাসে 5টা 10টা সোনার চেন বানাবে, আপনি স্পেশাল প্লেন নিয়ে বছরে 15 বার বিদেশ ভ্রমণে যাবেন, লক্ষ লক্ষ টাকার বিদেশি মাশরুম খেয়ে গ্ল্যামার বাড়াবেন। মোদিজি, তাতে বিদেশি মুদ্রার খরচ বাড়ে না? বিদেশি মুদ্রার খরচ বাড়ে কেবল গরিব মানুষ গাড়ি চললে, তার কন্যাদানে সোনা কিনলে। গত 5 বছরে কত টাকা খরচ হয়েছে নরেন্দ্র মোদীর বিদেশ যাত্রার জন্য? সম্প্রতি সংসদে এমনই প্রশ্ন তোলেন সিপিআইএম এর সাংসদ এলাম রাম করিম। লিখিত উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানান, 2017 থেকে 2022 এই 5 বছরে প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রার জন্য খরচ হয়েছে 237 কোটি টাকা। কেন্দ্র যখন বারবার আর্থিক সংকটের কথা বলছে, বিভিন্ন ক্ষেত্রে খরচ কথা বলছে, তখন খোদ প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রায় কেন এত বিপুল টাকা খরচ? তাই দয়া করে দেশবাসীর উদ্দেশ্যে বড় বড় ভাষণ মারার আগে ওই আপনার দলের যে 240 জন এমপি রয়েছে, 800-900 এমএলএ রয়েছে এবং 1000-1000 নেতা রয়েছে, তাদেরকে ওই 30-40টা গাড়ির কনভয় ছাড়তে বলুন। আর তার সঙ্গে সঙ্গে আপনি ওই বিদেশি মাশরুম ছেড়ে দেশীয় ঢোকলা পড়লা খাওয়া ধরুন। लंच हो या डिनर, पीएम के डिश में मशरूम से बनी पीस जरूर होती है। बाजार में इस मशरूम की कीमत 25 से 30 हजार रुपए किलो है। এবং ওই দেশের অর্থ শ্রাদ্ধ করে মাসে মাসে বিদেশে গিয়ে বিশ্বগুরু না সেজে বিদেশের নেতাদের সঙ্গে ভার্চুয়ালে গপ্প করুন। লজ্জা করে না? কেবলমাত্র আপনার রিলিজিয়াস ফ্যাসিবাদী মতাদর্শে দেশ চালানো ও ভুলভাল বিদেশ নীতির কারণে আজকের আন্তর্জাতিক বাণিজ্য ও আন্তর্জাতিক বিদেশ নীতিতে ভারতবর্ষ একঘরে হয়ে গিয়েছে। আর সেই কারণে তার মাসুল গুনতে আজকের ভারতবর্ষকে রাশিয়ার সস্তা তেল ছেড়ে আমেরিকা ভেনেজুয়েলা থেকে বেশি দাম দিয়ে তেল কিনতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে রপ্তানির পরিবর্তে আমদানি বাড়াতে হয়েছে, যে কারণে আজকের দেশের কোষাগারে বিদেশি মুদ্রার টান দেখা দিয়েছে, বিদেশি মুদ্রার ঘাটতি পড়ে গিয়েছে। আর সেই জায়গা থেকে নজর ঘোরাতে, নিজেদের ব্যর্থতা ঢাকতে আজকের নির্লজ্জ বেহায়ের মতো দেশবাসীকে আপনি বলছেন সোনা কেনা বন্ধ রাখুন, বিদেশ যাওয়া বন্ধ রাখুন, গাড়ি চড়া বন্ধ রাখুন, পার্সেল পাঠানো বন্ধ রাখুন। তাই যদি এখনো পর্যন্ত দেশ বাঁচানো, দেশ রক্ষার সামান্যতম সদিচ্ছা থাকে নিজেদের ঘৃণ্য রাজনীতির ঊর্ধ্বে উঠে, তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে দেশের সম্পর্কটা ভালো করুন, নিজের সম্পর্কটা ভালো করুন এবং আন্তর্জাতিক বৈদেশিক নীতিতে, আন্তর্জাতিক বিদেশি নীতিতে শুদ্ধিকরণ আনুন। আজকে লজ্জা করে না? বাংলাদেশের থেকে পার ক্যাপিটাল জিডিপিতে আমরা তাদের নিচে চলে গিয়েছি, বাংলাদেশ আমাদের থেকে আগে চলে গিয়েছে। লজ্জা করে না? আজকের ভারতবর্ষকে চতুর্থ অর্থনীতির নাম করে আপনারা কোন জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছেন? কিছু পুঁজিপতির হাতে অর্থ ছাড়া আর ভারতবর্ষের আমজনতা কেবলমাত্র তাদের প্রতিনিয়ত বা জীবনযাপনের ন্যূনতম চাহিদা মেটাতে গিয়ে নাভিশ্বাস তুলে ফেলছে। আর আপনি আজকের দেশের জনগণকে সোনা কেনা, তেল ব্যবহার, গাড়ি চড়া বন্ধের নির্দেশ দিচ্ছেন। তাই যদি বিন্দুমাত্র দেশ বাঁচানোর সদিচ্ছা থাকে, দেশ রক্ষার সদিচ্ছা থাকে, তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে দেশের সম্পর্ক ভালো করুন এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতির শুদ্ধিকরণ আনুন। আমেরিকার গোলামি ছাড়ুন, তাহলে দেশ বাঁচবে, তাহলে এই देशे वैदेशिक मुद्रा उपार्जन बढ़े। बजट जो है गरीबों के लिए होना चाहिए और बजट में से आप बांग्लादेश को 60 करोड़ दिए। क्यों दिए? क्यों दिए? जब बांग्लादेश में हमारे हिंदुओं की हत्या होती है, हमारे ओडिया श्रमिकों की हत्या होती है, आप उसको पैसा दे रहे हो। क्यों दे रहे हो 60 करोड़? क्या सिंपैथी है? क्यों सिंपैथी? वो हमारे ऊपर सिंपैथी नहीं दिखाता, मगर आप सिंपैथी दिखा रहे हैं। और हमारा टैक्स का पैसा उसको बांग्लादेश को 60 करोड़ दे रहे हो। इससे लज्जाजनक बात हो ही नहीं सकती। हमारे यहाँ पर ओडिशा में क्या, सारा भारतवर्ष में बंगाली अगर कोई मुसलमान हो उसको चुन चुन के उसको टॉर्चर किया जाता है। आप बांग्लादेश से प्यार कर रहे हैं। আর পশ্চিমবঙ্গবাসী তোমরা বেশি নেতৃত্ব করো না, ভেবো না এই সরকারে এসে প্রথম দিনে বিগত সরকারের সমস্ত প্রকল্প চালু থাকবে বলেছে বলে তোমরা রাম রাজত্বে প্রবেশ করেছো। দেখতে পাচ্ছ তো ওদিকে ওনাদের বাপেরা দেশটাকে শেষ করেছে। হ্যাঁ, এবার পালা এই পশ্চিমবাংলা। লিখে রাখুন আগামী 2 বছরের মধ্যে যদি তোমাদের খালি পেটে ছাগলের ওই তৃতীয় সন্তানের মতো ধম্মনেত্র না করে ছাড়ে এই ভারতীয় জনতা পার্টি, তাহলে
এই ফ্যাসিবাদী বহুত্ববাদী শক্তির বিরুদ্ধে আগামী দিনে প্রতিবেদন করা বন্ধ করে দেবো। নাগিনীরা চারিদিকে ফেলিতে যে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। প্রস্তুত হন, জোট বাঁধুন, সবাই এগিয়ে আসুন বাংলা মাকে রক্ষা করার জন্য। ভালো থাকবেন। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আপনাদের মতামত আমাদের প্রতিবেদন সম্পর্কে অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে।